শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা সেন্ট জেভিয়ার স্কুলটা শুধু তার ভালো ফলাফলের জন্যই বিখ্যাত ছিল না, তার দেওয়ালের আনাচে কানাচে জমে থাকা পুরনো গল্পগুলোর জন্যও পরিচিত ছিল। প্রায় ১০০ বছরের পুরনো এই স্কুলের প্রত্যেকটা ইট যেন এক একটা ইতিহাসের সাক্ষী। তবে সব গল্পের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর কুখ্যাত ছিল স্কুলের পেছনের দিকে থাকা পুরনো ক্যান্টিনটার গল্প। আজকাল স্কুলের নতুন বিল্ডিংয়ে ঝাঁ চকচকে আধুনিক ক্যান্টিন হয়েছে, কিন্তু প্রায় ৩০ বছর আগে পর্যন্ত পুরনো আমলের সেই একতলা ক্যান্টিনটাই ছিল ছাত্রছাত্রীদের কোলাহলের কেন্দ্র। আর সেই ক্যান্টিনের সঙ্গেই জড়িয়েছিল রাধুনী মাসির নাম। রাধুনী মাসি আসল নাম কেউ জানত না, সবাই তাকে ওই নামেই ডাকত। একা, সংসারে কেউ ছিল না, রান্নাই ছিল তার জীবন। স্কুলের ছেলেমেয়েদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তবে তার একটা অদ্ভুত বাতিক ছিল, তিনি প্রায়ই নতুন নতুন রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, যার স্বাদ হতো ভয়াবহ। ছাত্রছাত্রীরা তার সেই স্পেশাল ডিশ খেতে চাইত না, কিন্তু রাধুনী মাসি জোর করে তাদের খাওয়ানোর চেষ্টা করতেন। তার বিশ্বাস ছিল তার ওই রান্নার মধ্যে কোনো দৈব শক্তি আছে। একদিন ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেদিন ছিল স্কুলের প্রতিষ্ঠা দিবস। ক্যান্টিনে প্রচুর রান্না চলছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। সবাই বেরিয়ে আসতে পারলেও রাধুনী মাসি তার সেই স্পেশাল ডিশের বিশাল হাঁড়িটা বাঁচাতে গিয়ে আর বেরোতে পারেননি। আগুনের লেলিহান শিখা তাকে আর তার সেই রহস্যময় রন্নাকে গ্রাস করে নিয়েছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। নতুন ক্যান্টিন চালু হওয়ার পর পুরনো ক্যান্টিনটা তালাবন্ধ করে দেওয়া হয়, কিন্তু রাতের বেলা স্কুলের দারোয়ানরা প্রায়ই ওই ক্যান্টিনের ভেতর থেকে বাসনপত্র নাড়াচাড়ার শব্দ, অস্পষ্ট কান্নার আওয়াজ, এমনকি রান্না করার গন্ধও পেত। কেউ কেউ বলতো চাঁদের আলোয় ক্যান্টিনের জানলার কাছে নাকি একটা ছায়ামূর্তি দেখা যায়, যে একদৃষ্টে স্কুলের মাঠের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে পুরনো ক্যান্টিনটা স্কুলের ছাত্রছাত্রীদের কাছে এক আতঙ্কের নাম হয়ে ওঠে। ওদিকে যাওয়ার কথা কেউ দুঃস্বপ্নেও ভাবত না। সময়টা ছিল নভেম্বরের শেষ দিক। শীতের আমেজটা সবে পড়তে শুরু করেছে। স্কুলের অ্যানুয়াল ফেস্টের জন্য প্রস্তুতি চলছিল জোর কদমে। রাহুল, অমিত, সুমন আর প্রিয়া, ৪ জনের একটা দল। ওরা স্কুলের সায়েন্স ক্লাবের সদস্য। ফেস্টের জন্য একটা বড় প্রজেক্ট বানাচ্ছিল, তাই প্রায় প্রতিদিনই ওদের স্কুল শেষে থেকে যেতে হতো। একদিন কাজ শেষ করতে করতে রাত ৮টা বেজে গেল। ৪ জনে মিলে ল্যাবের বাইরে করিডোরে বসে বিশ্রাম নিচ্ছিল। চারপাশের নিস্তব্ধতা ভাঙল রাহুল। ও ছিল দলের সবচেয়ে সাহসী আর যুক্তিবাদী। ভূত প্রেতে বিশ্বাস করত না। জানিস, আজ দিনুদা, অর্থাৎ স্কুলের দারোয়ান, বলছিল পুরনো ক্যান্টিনের দিক থেকে নাকি আবার কান্নার আওয়াজ পেয়েছে। কথাটা বলল প্রিয়া। প্রিয়া ছিল একটু চুপচাপ স্বভাবের, আর এইসব পুরনো গল্প আর কিংবদন্তি নিয়ে ওর বেশ আগ্রহ ছিল। সুমন, যে ছিল দলের সবচেয়ে ভীতু, সে সঙ্গে সঙ্গে আতকে উঠল। ওই অলক্ষণে জায়গাটার কথা বলিস না তো, শুনলেই আমার গা ছমঝম করে। রাহুল একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে ধুর, ওসব বুড়োদের মনের ভুল। ইঁদুর দৌড়াদৌড়ি করে আর ওরা ভাবে ভূত নাচছে। অমিত, যে ছিল দলের মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চার প্রিয়, সে রাহুলের দিকে তাকিয়ে বলল, তোর তো খুব সাহস, তাহলে চল একটা বাজি হয়ে যাক। কি বাজি? রাহুলের চোখে চ্যালেঞ্জের ঝিলিক। আজ রাত ঠিক 12টায় আমরা পুরনো ক্যান্টিনে ঢুকব। ভেতর থেকে রাধুনী মাসির ব্যবহার করা একটা পুরনো স্টিলের গ্লাস নিয়ে আসবি। পারলে বুঝব তো বুকের পাটা আছে। সুমন প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, না না অমিত, একদম না, ওসব ভালো হচ্ছে না। প্রিয়াও বলল, অমিত, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, জায়গাটা ভালো না। কিন্তু রাহুলের জেদ চেপে গেছিল। সে বলল, ডান, আমি রাজি, তোরা শুধু বাইরে পাহারা দিবি। অমিত হাসল, না রে বন্ধু, একা ছাড়ব না, আমিও তোর সাথে যাব। সুমন আর প্রিয়া বাইরে থাকবে। অনেক তর্কাতর্কির পর ঠিক হলো রাত 12টায় ওরা ৪ জন পুরনো ক্যান্টিনের সামনে যাবে। রাহুল আর অমিত ভেতরে ঢুকবে, আর সুমন আর প্রিয়া বাইরে থাকবে নজর রাখার জন্য। রাত 11:30। স্কুল চত্বর গভীর অন্ধকারে ডুবে আছে। শুধু দূরে গেটের কাছে একটা টিমটিমে আলো জ্বলছে। ৪ বন্ধু নিঃশব্দে পা ফেলে এগিয়ে চলল পুরনো ক্যান্টিনের দিকে। জায়গাটা স্কুলের মূল বিল্ডিং থেকে কিছুটা দূরে বড় বড় গাছপালার ছায়ায় ঢাকা। যত ওরা এগোচ্ছিল, বাতাসটা যেন ততই ভারী আর ঠান্ডা হয়ে আসছিল। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ক্যান্টিনের সামনে এসে ওদের বুকের ভেতরটা ধক করে উঠল। মরচে ধরা একটা বিশাল লোহার গেট, তাতে বড় একটা তালা ঝুলছে। গেটের পাশেই একটা ছোট পকেট ডোর, যেটা শুধু ছিটকিনি দিয়ে আটকানো। রাহুল টর্চের আলো ফেলে দরজাটা দেখল। ভেতর থেকে ছিটকিনি দেওয়া, তার মানে দিনুদা ওটা বাইরে থেকে টেনে বন্ধ করে গেছে। অমিত পকেট থেকে একটা সরু লোহার রড বের করল। আমার কাছে ব্যবস্থা আছে।
কয়েকবার খোঁচাখুচি করতেই খাট করে একটা শব্দ হলো। ছিটকিনিটা খুলে গেল। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করে একটা ভয়ঙ্কর শব্দ করে খুলে গেল, সাথে সাথেই একটা ভ্যাপসা পুরনো গন্ধের ঝাপটা এসে ওদের নাকে লাগল। গন্ধেটা শুধু ধুলো বা স্যাঁতসেঁতে ভাবের নয়, তার সঙ্গে যেন মিশে আছে পচে যাওয়া কোনো খাবারের হালকা মিষ্টি বোটকা গন্ধ। সুমন ফিসফিস করে বলল, আমার একদম ভালো লাগছে না, চল ফিরে যাই। রাহুল ওই কাঁধে হাত রেখে বলল, এত দূর এসে ফিরে যাব? ভয় পাস না, আমরা দুজন এক্ষুনি আসছি। রাহুল আর অমিত ভেতরে পা রাখল, প্রিয়া আর সুমন বাইরে দাঁড়িয়ে রইল। ওদের বুক ভয়ে কাঁপছিল। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। রাহুলের টর্চের আলোয় দেখা গেল বিশাল একটা হলঘর, সারি সারি টেবিল চেয়ার ধুলোর আস্তরণে ঢাকা, মাকড়সার জালে জড়িয়ে আছে। একপাশে কাউন্টার, তার পেছনে রান্নাঘরের দরজা। বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা, যেন কোনো হিমঘরে ঢুকে পড়েছে ওরা। গ্লাসগুলো রান্নাঘরেই পাওয়ার কথা, অমিত ফিসফিস করে বলল। ওরা সাবধানে পা ফেলে রান্নাঘরের দিকে এগোতে লাগল। ওদের জুতোর শব্দ সেই নিস্তব্ধতায় কয়েকগুণ বড় হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ কাউন্টারের পেছন থেকে একটা খাটাং করে একটা শব্দ হলো, যেন একটা স্টিলের বাটি মেঝেতে পড়ে গেল। দুজনেই চমকে দাঁড়িয়ে পড়ল। ইঁদুর হবে, রাহুল নিজেকে যেন বোঝানোর জন্য বলল। ওরা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াল। পাল্লাটা একটু ফাঁক হয়ে আছে। রাহুল যেই পাল্লাটা ঠেলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো একটা চাপা গোঙানির মতো। তারপরই একটা স্পষ্ট গুনগুন সুর, যেন কোনো বৃদ্ধা আপন মনে সুর ভাজছে। অমিতের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে রাহুলের হাত চেপে ধরল। রাহুল, চল, কাজ নেই আর বাজিতে। রাহুলের মুখও ভ্যাকাশে হয়ে গেছে, কিন্তু ওর জেদ তখনও কমেনি। চুপ কর, কোনো শব্দ করবি না। ওরা দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিল। টর্চের আলোয় যা দেখল, তাতে ওদের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। রান্নাঘরটা বেশ বড়, দেয়ালে কালি আর ঝুল জমে আছে। একপাশে বিশাল বিশাল উনুন, তার উপর চাপানো রয়েছে প্রকাণ্ড সব হাঁড়ি কড়াই। আর সেই উনুনগুলোর মধ্যে একটা উনুন জ্বলছে, একটা নিভু নিভু নীলচে আভা দেখা যাচ্ছে সেটার নিচে। অথচই ক্যান্টিনে গ্যাস বা বিদ্যুতের কোনো সংযোগই নেই ৩০ বছর ধরে। আর সেই জ্বলন্ত উনুনের সামনেই পিঠ ফিরে বসে আছে একটা ছায়ামূর্তি, পরনে একটা ময়লা পুরনো শাড়ি। শীর্ণ শরীরটা সামান্য দুলছে, আর সেই গুনগুন সুরটা আসছে ওই মূর্তির কাছ থেকেই। রাহুল আর অমিত পাথরের মতো দাঁড়িয়ে রইল, নড়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। হঠাৎ মূর্তিটা গুনগুনানি থামিয়ে দিল। মাথাটা না ঘুরিয়েই একটা ভাঙা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে উঠল, এসেছিস বাবা? আমি জানতাম তোরা আসবি। বড্ড খিদে পেয়েছে না? কথাটা শুনেই অমিতের গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। রাহুল ওর মুখ চেপে ধরল। মূর্তিটা এবার খুব ধীরে ধীরে ওদের দিকে ঘুরল। টর্চের আলোয় মুখটা স্পষ্ট হতেই রাহুলের হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। ওটা কোনো মানুষের মুখ নয়। মুখটার অর্ধেক আগুনে ঝলসে কালশিটে হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে একসাথে দলা পাকিয়ে আছে। একটা চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে, অন্য চোখটা সাদা পাথরের মতো। কিন্তু সেই পাথরের চোখেও যেন একটা তীব্র অস্বাভাবিক ক্ষুধা জলজল করছে। ঠোঁটের কোণে লেগে আছে একটা বীভৎস হাসি। আমার হাতে রান্না খাবি না? আজ তোদের জন্য খুব খাস জিনিস বানিয়েছি। বলতে বলতে ছায়ামূর্তিটা উঠে দাঁড়াল। ওর হাতে একটা বিশাল বড় হাতলওয়ালা চামচ। সেটা দিয়ে জ্বলন্ত উনুনের উপর রাখা হাঁড়িটার ভেতর থেকে কিছু একটা নাড়তে লাগল। ছ্যাঁত করে একটা শব্দ হল, আর সেই পচা মিষ্টি গন্ধটা এবার তীব্র হয়ে সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ল। পালা অমিত, পালা! রাহুল চিৎকার করে বলে অমিতকে নিয়ে ঘুরেই দৌড় লাগাল। কিন্তু ওরা এক পা এগোতেই রান্নাঘরের দরজাটা ধড়াম করে প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ওরা দরজায় ধাক্কা মারতে লাগল, কিন্তু সেটা যেন লোহার দেয়াল হয়ে গেছে। পেছন থেকে সেই ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বরটা আবার ভেসে এলো, কোথায় যাস বাবা? না খেয়ে কেউ যায়? আমি কত কষ্ট করে রেঁধেছি। ওরা পেছনে তাকিয়ে দেখল রাধুনী মাসির ছায়ামূর্তিটা এবার শূন্যে ভাসতে ভাসতে ওদের দিকে এগিয়ে আসছে। ওর পা দুটো মেঝে স্পর্শ করছে না। হাতে ধরা সেই চামচ থেকে টপ টপ করে গাঢ় কালো কি একটা রস পড়ছে। বাঁচাও, বাঁচাও! আমি তা রাহুল পাগলের মতো চিৎকার করতে লাগল।
বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয়া আর সুমন ওদের চিৎকার শুনে ভয়ে জমে গিয়েছিল। সুমন চেঁচিয়ে বলল, প্রিয়া, ওরা বিপদে পড়েছে, দিনুদাকে ডাকতে হবে। প্রিয়াও বুঝতে পারছিল পরিস্থিতি ভয়াবহ। ওরা দুইজন মূল বিল্ডিংয়ের দিকে দৌড় লাগাল। ভেতরে তখন চলছে বাঁচার লড়াই। রাধুনী মাসি প্রায় ওদের কাছে এসে পড়েছে। তার ঝলসে যাওয়া মুখটা ওদের মুখের সামনে। তার নিঃশ্বাস থেকে একটা বরফ শীতল অনুভূতি আর পচা মাংসের গন্ধ আসছে। হঠাৎ রাহুলের চোখ পড়ল পাশে রাখা একটা পুরনো অগ্নি নির্বাপক যন্ত্রের উপর। ওটা প্রায় ৩০ বছরের পুরনো, কাজ করবে কিনা সন্দেহ, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। সে এক ঝটকায় ওটাকে তুলে নিয়ে পিনটা খুলে দিল। তারপর রাধুনী মাসির মুখ লক্ষ্য করে স্প্রে করে দিল। ভুস করে সাদা পাউডারের মতো গ্যাস বেরিয়ে এসে রাধুনী মাসির মুখটা ঢেকে দিল। ছায়ামূর্তিটা একটা তীব্র কান ফাটানো আর্তনাদ করে উঠল। আগুনের প্রতি তার ভয়টা যেন এখনও যায়নি। সেই সুযোগে অমিত রান্নাঘরে জানালার দিকে দৌড় লাগাল। পুরনো আমনের বড় জানালা, তাতে লোহার গ্রিল, কিন্তু একটা গ্রিল ভাঙা ছিল। সেই সরু ফাঁক দিয়ে কোনো মতে শরীরটাকে গলিয়ে দিল সে। রাহুলও সেই দিকে দৌড় লাগাল, কিন্তু ততক্ষণে রাধুনী মাসি সামলে নিয়েছে। একটা লম্বা ছায়ার মতো হাত বাড়িয়ে সে রাহুলের পা আঁকড়ে ধরল। রাহুলের মনে হল যেন একটা বরফের চিমটে ওর মাংসের ভেতর বসে গেছে। যাবি কোথায়? আমার রান্না তোকে খেতেই হবে। রাহুল প্রাণপণে লাথি মারতে লাগল, কিন্তু সেই হাতের গিরফ তো যেন লোহার মতো শক্ত। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের মূল দরজাটা বাইরে থেকে কেউ ভাঙার চেষ্টা করতে লাগল। দিনুদা আর স্কুলের আরও কয়েকজন কর্মচারী প্রিয়া আর সুমনের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসেছে। ওদের সম্মিলিত ধাক্কায় পুরনো দরজাটা মরমর করে ভেঙে পড়ল। বাইরের আলো ভেতরে ঢুকতেই রাধুনী মাসির ছায়ামূর্তিটা যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল। সে একটা তীব্র আর্তচিৎকার করে রাহুলের পা ছেড়ে দিয়ে রান্নাঘরের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রাহুল কোনো মতে নিজেকে টেনে জানালার ভাঙা গ্রিল দিয়ে বাইরে বের করে আনল। ওর সারা শরীর কাঁপছে। আমি তোকে ধরে ফেলল। দিনুদা আর বাকিরা টর্চের আলো ফেলে ভেতরে ঢুকে দেখল রান্নাঘরটা আগের মতোই নিস্তব্ধ। সেই জ্বলন্ত উনুন বা ছায়ামূর্তির কোনো চিহ্ন নেই। শুধু মেঝেতে কয়েক ফুটা কালো চটচটে তরল পড়ে আছে, আর বাতাসে ভাসছে সেই বমি আসা পচা গন্ধটা। সেই রাতের পর রাহুল আর অমিত দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রায় ১৫ দিন জ্বরে ভুগেছিল ওরা। রাহুলের পায়ে যেখানে রাধুনী মাসি ধরেছিল সেখানে ৫টা আঙুলের গভীর কালো দাগ বসে গিয়েছিল, যা সারা জীবনেও মিলে যায়নি। সুমন ভয়ে স্কুলই বদলে ফেলে। ওরা ৪ জন আর কখনো সেই রাতের ঘটনা নিয়ে নিজেরা আলোচনা করেনি, কিন্তু ওদের সবার মনে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি স্থায়ীভাবে গেঁথে গেছিল। রাহুল আর কখনো ভূতপ্রেত নিয়ে তাচ্ছিল্য করেনি। স্কুল কর্তৃপক্ষ ঘটনাটা ধাপা দেওয়ার জন্য পুরনো ক্যান্টিনটা পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। ক্যান্টিনটা যেদিন ভাঙা হচ্ছিল সেই দিনও একটা অদ্ভুত ঘটনা ঘটে। শ্রমিকরা যখন রান্নাঘরের উনুনটা ভাঙতে যায় তখন তার নিচে রাখা সেই বিশাল হাঁড়িটা পাওয়া যায়। ভয়ে ভয়ে সেটার ঢাকনা খুলতেই সবাই শিউরে ওঠে। হাঁড়িটা কানায় কানায় ভরা ছিল একটা ঘন কালো থকথকে তরলে, আর তার ভেতর থেকে বেরিয়েছিল মানুষের আঙুলের মতো দেখতে কয়েকটা হাড় আর একগোছা লম্বা চুল। এরপরও কি সব শেষ হয়ে গিয়েছিল? শায়েদ না। মাঝে মাঝে গভীর রাতে যখন নতুন ক্যান্টিনের কর্মীরা তাদের কাজ শেষ করে বাড়ি ফেরে, তখন কেউ কেউ নাকি রান্নাঘরের এক কোণে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে নাকি ফিসফিস করে বলে, বড্ড খিদে পেয়েছে না? আমার হাতের রান্না খাবি না? শোনা যায় সেন্ট জেভিয়ার স্কুল থেকে প্রতি বছর ২-১ জন ছাত্রছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। স্কুল কর্তৃপক্ষ বলে তারা হয়তো পালিয়ে গেছে, কিন্তু স্কুলের পুরনো দারোয়ানরা জানে রাধুনী মাসির ক্ষুধা মেটেনি। সে এখনও অপেক্ষা করে আছে তার নতুন অতিথিদের জন্য, তার সেই স্পেশাল ডিশ নিয়ে। তার অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায় সেই স্কুলের ক্যান্টিনে, একা, ক্ষুধার্ত এবং চিরকালের জন্য অভিশপ্ত। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।